তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ খাদ্য সম্পদের উন্নতি সাধন। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা এনসিইআরটির এই ক্লাস 9-এর যে বই রয়েছে এবং সেই বইয়ের একেবারে শেষ চ্যাপ্টার বলতে পারো সেটা। তো এই চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করছি কেন? তার কারণ হচ্ছে তোমরা সকলে জানো, যদি রেলের এক্সামের জন্য তোমরা যদি প্রিপারেশন নিচ্ছ, তাহলে এনসিইআরটির বইয়েরগুলো আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট। 9 এবং 10 এই দুটো বই আমরা অবশ্যই একেবারে মানে ডিটেলস আলোচনা করছি, প্রত্যেকটি লাইন ধরে ধরে বলে দিচ্ছি আপনাদেরকে। তা আপনাদেরকে বলবো, অবশ্যই আমরা যদি আমাদের এরকম যদি উদ্যোগটা আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। আর কিছু করতে হবে না, আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো, আমরা আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, সব সজীব বস্তুর খাদ্যের প্রয়োজন আছে। আমাদের তো আছে খাদ্যের প্রয়োজন, কিন্তু সজীব বস্তুরও খাদ্যের প্রয়োজন আছে। খাদ্য থেকে আমরা কী পাই? কার্বোহাইড্রেট পাই, প্রোটিন পাই, ফ্যাট পাই, ভিটামিন পাই এবং খনিজ লবণও পাই, যেগুলো আমাদের কী করছে? আমাদের দেহের গঠন বৃদ্ধি করছে এবং স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন হয়ে থাকে খাবার। আমরা যদি ঠিকমতো যদি খাবার খেয়ে থাকি, তাহলে আমাদের স্বাস্থ্যটা মজবুত হবে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো সিম্পল ব্যাপার। আমরা বেশি ডিটেলসে না গিয়ে আমরা যে ইম্পর্ট্যান্ট টপিকটা রয়েছে, আমরা যেগুলো মানে আমরা ভাবতে পারছি যে এইটা ইম্পর্ট্যান্ট, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনাদের টাইমটা মানে কী হয়, বেশি না যায়, কম সময়ের মধ্যে আপনারা অনেক কিছু শিখে যাবে। এবার দেখো, খাদ্যশস্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যের চাহিদা মেটানোর প্রচেষ্টা এখনও পর্যন্ত কিছুটা সাফল্য অর্জন করেছে। তাই খাদ্যশস্যের উপাদানটা বাড়িয়ে আমরা যদি খাদ্য অনেক উৎপাদন করি, সেই উৎপাদন আমরা বাড়িয়েছি এবং খাদ্যের চাহিদা আমরা মেটানোর প্রচেষ্টা মানে এখন পর্যন্ত করছি এবং কিছুটা আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। সবুজ বিপ্লবের ফলে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে, কোন বিপ্লবের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে? তখন আপনারা নিমেষেই বলতে পারবেন, সেটা হচ্ছে সবুজ বিপ্লবের ফলে। এবং শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন, এর ফলে একদিকের যেমন দুধের যোগান বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে তেমন আরও উন্নত এবং কার্যকরী ব্যবহার পদ্ধতি হয়েছে। শ্বেত বিপ্লব বলতে এখানে দুধকে বোঝানো হয়েছে। তবে যাই হোক, খাদ্য সম্পর্কিত এইসব বিপ্লবের অর্থই হলো আমাদের প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার। অর্থাৎ এই যে খাদ্য সম্পর্কে এইসব বিপ্লব আমরা দেখছি, এগুলো সবই হচ্ছে অর্থটা কি? আমাদের প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, আমরা তো বেশি কিছু বলবো না, এটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো। এবং সুস্থায়ী জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। মিশ্র চাষ করে, ইন্টারক্রপিং করেছে, সুসংহত চাষ করা, এরকম পদ্ধতি গ্রহণ করা যেতে পারে যদি আমাদের ভালো জীবিকা নির্বাহ করতে হয় তাহলে। এবং এই যে পদ্ধতিগুলো, সেগুলো কী জিনিস অবশ্যই আমরা একে একে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো এবার দেখো, ফসলের উৎপাদিত উন্নতি সাধন। তো আমরা গম, ধান, ভুট্টা, বাজরা এবং জোয়ার ইত্যাদি খাদ্য শস্য আমাদের দেহের শক্তির চাহিদা পূরণ করছে, এবং শর্করার যোগান দেয়। ছোলা, মটর, বিউলি, মুগ, অড়হর, মসুর ইত্যাদি ডাল জাতীয় শস্য আমাদের দেহের কী করছে? প্রোটিনের যোগান দেয়। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, নিম্নের কোনটি প্রোটিনের যোগান দেবে? তখন আপনার অবশ্যই নিম্নে লিখিত যেসবগুলো প্রশ্ন অপশান থাকবে, সেগুলোর মধ্যে যদি ছোলা, মটর, বিউলি, মুগ, অড়হর, মসুর থাকে, তাহলে সেগুলো কী হবে? সেগুলো সঠিক উত্তর হয়ে যাবে। তো এগুলো কী করছে? এগুলো প্রোটিনের যোগান দিচ্ছে। এবার তোমাদের যদি শর্করার যোগান কোথা থেকে আমরা পাবো শর্করা? তো আমরা যদি গম খাই, ধান খাই, ভুট্টা, বাজরা, জোয়ার, এগুলো যদি আমরা খাই, তাহলে আমরা কিন্তু শর্করা পাবো। অর্থাৎ এই ধান, গম, ভুট্টা, বাজরা, জোয়ার, এখান থেকে আমরা শর্করা পাই। এবং ছোলা, মটর, বিউলি, মুগ, অড়হর, মসুর, এগুলোর থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি। আশা করি আপনার জিনিসটা বুঝতে পেরে গেছেন। এবং তৈলবীজ যেমন সয়াবিন, বাদাম, তিল, রেড়ি, সরষা, তিসি এবং সূর্যমুখীর আমাদের দেহে প্রয়োজনীয় চর্বি জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করে দেয়। তাহলে এই আমাদের যদি চর্বির প্রয়োজন আছে, তা আপনার এরকম জাতীয় খাদ্য আমরা খেয়ে থাকি, বাদাম, তিল, রেডি, সরিষা, তিসি, এগুলো। এবং শাকসবজি, মশলা, ফল থেকে খুব অল্প পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট, ফ্যাট ছাড়া আমরা কী করতে থাকি? বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণ পাই, বুঝতে পারছি, এগুলো থেকে আমরা পেয়ে থাকি। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এবার ব্যাপার হচ্ছে,
এইসব খাদ্যশস্য ছাড়াও পালিত পশুদের খাদ্যের যোগান দেওয়ার জন্য পশু খাদ্য সৃষ্টিকারী শস্য যেমন বারসিম এক ধরনের শিমজাতীয় উদ্ভিদ, ওটস, সুদান ঘাস ইত্যাদি চাষ করা হয়ে থাকে। দেখো এগুলো তো আমরা খাই। এবার আমরা যদি পশু পালন করি, পশুটা আমরা সবাই রাখি পশু, তো এই পশুগুলোকে তো খাদ্য কিছু দিতে হবে। তাই পশু খাদ্যের জন্য আমরা কী করে থাকি, অর্থাৎ তোমাদের প্রশ্ন আসতে পারে যে পশু খাদ্য নিম্নের কোনগুলো হবে, তখন ওটস বলবে, সুদান বলবে, ঘাস এগুলো হচ্ছে কি পশু খাদ্য। বারসিম এগুলো হচ্ছে পশু খাদ্য। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো আমরা বেশি কিছু আমরা ডিটেলসে যাবোই না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলবো। কিছু কিছু খাদ্য শস্যের চাষ বর্ষাকালে করা হয় এবং এদের খারিফ শস্য বলে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে খারিফ শস্য কখন চাষ করা হয়, মানে কোন সময়টাতে, তখন আপনারা বলবে যে বর্ষাকালে চাষ করা হয়, সেটা হচ্ছে খারিফ শস্য। এবং জুন থেকে অক্টোবর পর্যন্ত এই শস্যের চাষ হয়, অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত এই শস্যের চাষটা হয়ে থাকে। আবার কিছু কিছু শস্যের চাষ শীতকালে করা হয়, যেমন নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এটা করা হয়ে থাকে। তো এদের চাষ হয়, এই চাষকে আমরা রবি শস্য বলি। তাহলে রবি শস্য কোনটা হবে, শীতকালে করা হবে। আর খারিফ শস্যটা সেটা কখন হবে, সেটা বর্ষাকালে হবে। সেই সময়টা জুন থেকে অক্টোবর। এবং যেটা রবি শস্য সেটা কি হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল। এই ধান, সয়াবিন, অড়হর, ভুট্টা, তুলা, মুগ, বিউলি হলো খারিফ শস্য। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের প্রশ্ন আসতে পারে যে খারিফ শস্যের উদাহরণ দাও, তখন আপনারা কি বলবে, ধান, সরিষা, অড়হর, ভুট্টা, তুলা, মুগ, বিউলি হলো এগুলো হচ্ছে সমস্ত কিছু কি খারিফ শস্য। আর অপর দিকে যদি বলি আমরা রবি শস্য, সেটা হচ্ছে গম, মটর, সরিষা, তিসি এগুলো হচ্ছে কি রবি শস্য। এই দুটো শস্যের উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো মনে রাখতে হবে। ধান, সয়াবিন, অড়হর, ভুট্টা, মূলা, মুগ, বিউলি এরা হচ্ছে খারিফ শস্য। আর অপরদিকে গম, মটর, সরিষা, তিসি হলো কি রবি শস্য। বুঝতে পেরেছ? এবং এই যে আমরা প্রথম পর্যায়ে যে হচ্ছে চাষের জন্য বীজ নির্বাচন। দেখো আমাদেরকে যদি চাষ ভালোভাবে করতে হয়, তাহলে আমরা কী করব, তো অবশ্যই প্রথমে আমাদের বীজ নির্বাচন করতে হবে। এবং দ্বিতীয় পর্যায়টা কী হবে, শস্যের পরিচর্যা করতে হবে। এবং তৃতীয়টা কী হবে, বর্ধনশীল শস্য এবং মাঠ থেকে সংগৃহীত ফসলের ক্ষতিরোধ করতে হবে। সুতরাং শস্য উৎপাদনে উন্নতি, অর্থাৎ শস্যটা যদি আমি ভালো উৎপাদন করতে চাই, তার জন্য আমাদের প্রধান কতগুলো মানে কাজ করতে হবে। সেই কাজগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করেছি, সেগুলোতে তোমরা দেখতে পাচ্ছ। শস্যের ভ্যারাইটির উন্নতি সাধন, শস্য উৎপাদনের উন্নতি সাধন, ফসল সুরক্ষা ব্যবস্থাপনা, এই 3টে ভাগে আমরা একের পড়ে যাব। দেখো শস্যের ভ্যারাইটির উন্নতি সাধন, এখানে আমরা কি পড়ছি, তো দেখো আমরা তোমরা দেখবে অনেকে করে থাকে সংকরায়ন করে রাখে। সংকরায়ন বলতে জিনগতভাবে দুটি উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটনাকে আমরা বলি। ধরো একটা আমার মানে লেভেলটা ছোট রয়েছে, মানে সেই বীজটার মানে সেরকম ভালো নয়, কিন্তু আরেকটি বীজ ভালো আছে, সেই ভালো বীজটার সাথে আমার এই যদি এরকম মানে এই কম দামি বীজ যদি মিক্স করে দিই, তাহলে আমাদের কিন্তু সংকরণ ঘটবে। সংকরণ করার ফলে একটা ভালো কিন্তু আমরা বেনিফিট পেতে পারি। তো এরকমভাবে কিন্তু করা হয়ে থাকে। তাহলে এই সংকরণ হতে পারে, এর সংকরণ আমরা কেমন কেমন করবো, ভ্যারাইটিয়াল হবে, ভ্যারাইটাল হবে, যেমন দুটি ভিন্ন ভেক্টরের মধ্যে হতে পারে, বা প্রজাতির হবে, একই গণের অন্তর্গত দুটি ভিন্ন প্রজাতির মধ্যে হতে পারে, অথবা আন্তঃগণনীয়, এটা ভিন্ন গণের দুটি উদ্ভিদের মধ্যে হতে পারে। ফসলের উন্নতি সাধনের অপর একটি পদ্ধতি হচ্ছে উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম জিনের সংস্থাপন। এর ফলে জিনগতভাবে পরিবর্তিত শস্য উদ্ভিদ সৃষ্টি হয়। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো তারপরে আমরা যাব। দেখো আমরা বেশি কিছু বলছি না, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি। সেটা কি, দেখো ভ্যারাইটির উন্নতি সাধন করা হয়েছে, সেগুলো হচ্ছে কেমন, তো উচ্চ ফলনশীলতা, অর্থাৎ প্রতি একর জমিতে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে, গুণগত উন্নয়ন করতে হবে। গমের ক্ষেত্রে ব্রেকিং এর গুণমান, ডাল প্রোটিন গুণমান, তৈলবীজ তেলের গুণমান, অর্থাৎ ফল ও সবজির ক্ষেত্রে সংরক্ষণ গুণমানটা আমাদের গুরুত্বপূর্ণ রাখতে হবে। আর কি জীবজ এবং অজীবজ প্রভাবের প্রতিরোধ বৈশিষ্ট্যগুলো রাখতে হবে, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে জীবজ রোগ পতঙ্গ এবং নিমাটোডা এবং অজীবজ খরা, লবণাক্ততা, জলবদ্ধতা, উষ্ণতা, শীতলতা এইসবগুলোর ওপরে নজর রাখতে হবে।
পরিপক্কতার সময়কাল পরিবর্তন, অর্থাৎ বীজ বপন থেকে শুরু করে শস্য সংগ্রহ করা পর্যন্ত সময় যত কম সময় লাগে অর্থনৈতিক দিকটা আমাদের ততটাই ভালো হবে। অর্থাৎ যদি কম সময়ে যদি আমরা কিছু করতে পারি তাহলে তো আমাদের টাকা বেশি খরচ হবে না। এরূপ কম সময়কালে কৃষকদের এক বছরের একই জমিতে অনেকবার তাহলে তারা চাষ করতে পারবে। প্রতিটি ফসলের পরিপক্কতার সময়কাল কম হওয়ায় ফসলের উৎপাদিত মূল্যটা কী হবে, হ্রাস হবে। এইসবগুলো আমাদের ধ্যান রাখতে হবে। আবার কী করতে হবে, বিস্তৃত পরিসরে অভিযোজন ক্ষমতা করতে হবে। অর্থাৎ বিস্তৃত পরিসরে অভিযোজন ক্ষমতা কী করতে হবে, অভিযোজন ক্ষমতা ভ্যারাইটির বিকাশ বিভিন্ন পরিবেশে সফল উৎপাদনকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। তখন বিভিন্ন স্থানে বিভিন্ন জলবায়ুতে একটি ভ্যারাইটি চাষ করা যেতে পারে। এবং কৃষি সংক্রান্ত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসমূহ, পশুখাদ্য হিসেবে ব্যবহৃত ফসলের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য হলো উদ্ভিদের দৈর্ঘ্য বিশিষ্ট। এগুলো ইম্পর্টেন্ট নয়, চলো আমরা এবারে স্কিপ করে যাই। এবার দেখো 2 নম্বর পয়েন্ট, শস্য উৎপাদনের সম্বন্ধে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যে আমাদের শস্য উৎপাদন যদি করতে হয় তাহলে আমরা জানি এই যে আমাদের দেশের মতো ভারতবর্ষ কৃষিকার্য একটা ছোটো ছোটো ক্ষেত খামার থেকে শুরু করে বৃহত্তর খামার পর্যন্ত বিস্তৃত আছে। তাই বিভিন্ন ধরনের কৃষকদের কাছে ভূমি, অর্থ এবং তথ্য প্রযুক্তির সহায়তা লাভের কম বেশি সুযোগ রয়েছে। সংক্ষেপে বলতে গেলে একজন কৃষক বিভিন্ন চাষবাস পদ্ধতি এবং কৃষি সংক্রান্ত প্রযুক্তি কীভাবে কাজে লাগাবে তা নির্ভর করে তার আর্থিক অবস্থার উপর। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার দেখো পরিপোষকের ব্যবস্থাপনা, অর্থাৎ বৃদ্ধি, বিকাশ এবং সুস্থ থাকার জন্য আমাদের যেমন খাদ্যের প্রয়োজন তেমনি উদ্ভিদের বৃদ্ধির জন্য পরিপোষক প্রয়োজন হয়। কার? উদ্ভিদদের। এই উদ্ভিদ বায়ু, জল এবং মৃত্তিকা থেকে পরিপোষক সংগ্রহ করে। তাহলে উদ্ভিদ কোথা থেকে পরিপোষক সংগ্রহ করে? জল থেকেও করবে, মাটি থেকেও করবে, বায়ু থেকেও করবে। উদ্ভিদের পুষ্টির জন্য অপরিহার্য বহু পরিপোষক রয়েছে। উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন, কার্বন, জল থেকে হাইড্রোজেন এবং মাটি থেকে 13টি পরিপোষক সংগ্রহ করে। এগুলির মধ্যে কিছু পরিপোষক উদ্ভিদের বেশি মাত্রায় প্রয়োজন হয়, এগুলিকে আমরা অতিমাত্রিক পরিপোষক বলি, এবং অন্য পরিপোষকগুলো উদ্ভিদ খুব স্বল্প মাত্রায় ব্যবহার করে, তাই একে আমরা স্বল্পমাত্রিক পরিপোষক বলে থাকি। বুঝতে পারছ? তো এগুলো আমরা ডিটেলসে পড়ছি, তার কারণ তোমরা এখানে লাইন তুলে প্রশ্ন দিয়ে দেয়। এবার দেখো বায়ু, জল, মৃত্তিকা থেকে প্রাপ্ত পরিপোষকগুলো, অর্থাৎ এই উদ্ভিদ বায়ু থেকে যেসব পরিপোষকগুলো পায় তোমরা দেখতে পাচ্ছ, কার্বন, অক্সিজেন পাচ্ছে, জল থেকে হাইড্রোজেন, অক্সিজেন পাচ্ছে, এবং মাটি থেকে কী সব পাচ্ছে দেখো, মাটি থেকে সে 13টা বললো, আমরা তো এখানে দেখলাম 13টা পরিপোষক পেয়ে থাকে। অতিমাত্রিক পরিপোষক কোনগুলো? সেগুলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো হচ্ছে অতিমাত্রিক পরিপোষক। এবং স্বল্পমাত্রিক পরিপোষক কোনগুলো? আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন, বডেনাম, ক্লোরিন, এগুলো। তো এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে লাইন তুলে আপনাদের প্রশ্ন দেবে। এবার দেখো জৈব সার। জৈব সার জিনিসটা আপনারা সকলে জানো। জৈব সার প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে এবং এর থেকে অল্প পরিমাণে পরিপোষক মাটিতে আসে। হ্যাঁ, প্রাণীর মল, মূত্রাদি এবং উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজনের ফলে জৈব সার তৈরি হয়। জৈব সার প্রয়োগে মাটি পরিপোষক এবং জৈব বস্তুতে সমৃদ্ধ হয় এবং এর উর্বরতা বৃদ্ধি পায়। জৈব সারে উপস্থিত অধিক পরিমাণে জৈব পদার্থ মাটির গঠনকে উন্নত করে। জৈব সার প্রয়োগ কী হয়? বেলে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, কাদা মাটিতে অধিক পরিমাণে জৈব পদার্থ জল নিষ্কাশন সাহায্য করে এবং মাটিতে জল জমে যাওয়ার রোধ করে। এগুলো হচ্ছে জৈব সারের কাজ বলতে পারো। এবার দেখো বস্তুর প্রকৃতির ভিত্তি করে জৈব সারের নিম্নরূপে শ্রেণীবিভক্ত করা হয়েছে, জৈব সারকে আবার ভাগ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট। তাহলে কী হচ্ছে কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট? এই জিনিসটা কি দেখো, যে প্রক্রিয়ায় কী হচ্ছে খামারের উৎপন্ন বর্জ্য পদার্থ, যেমন পালিত পশুর মূত্র, যেমন অর্থাৎ যাকে আমরা বলি গোবর ইত্যাদি, শাক সবজির বর্জ্য, প্রাণীজ বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য, নর্মদার বর্জ্য, খড় জমি থেকে উৎপাদিত আগাছা ইত্যাদি গর্ত ফেলে এগুলিকে বিয়োজন ঘটনাকে আমরা বলি কম্পোস্টিং। জিনিসটা বুঝতে পারছি? অর্থাৎ আমাদের খামার থেকে যেগুলো পাচ্ছি, আমরা পশুর থেকে পাচ্ছি, গোবর পাচ্ছি, সেটা শাক সবজির যে বর্জ্য সেখান থেকে পাচ্ছি, সেগুলো হচ্ছে কি কম্পোস্টিং। এবার ভার্মি কম্পোস্ট সেটা কি? তো কম্পোস্ট জৈব পদার্থ এবং পরিপোষক সমৃদ্ধ। কম্পোস্ট তৈরিতে কেঁচোর ব্যবহার হয়ে থাকে, যা উদ্ভিদ প্রাণী বর্জ্যের বিয়োজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কেঁচোকে ব্যবহার করে তৈরি জৈব, তাকে আমরা ভার্মি
কম্পোস্ট বলি। অর্থাৎ যেখানে কেঁচো ব্যবহার মানে কেঁচো যেখানে আমরা ব্যবহার করব সেটাকে আমরা বলবো ভার্মি কম্পোস্ট। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আর যেখানে কেঁচো থাকবে না, যেমন আমরা মলমূত্র, গরুর মলমূত্র থেকে গোবর পেয়ে থাকি, শাকসবজি বর্জ্য, এখানে আমাদের কেঁচোর প্রয়োজন হচ্ছে না, তাই এটা আমরা কম্পোস্ট বলছি। ভার্মি কম্পোস্ট মানে কেঁচো থাকবে, সিম্পল ব্যাপার। এবার সবুজ সার, এটা আবার কী জিনিস দেখো, জীব বপনের পূর্বে কিছু জমিতে কিছু উদ্ভিদ যেমন অতসী, ঝাড়সিম, সিমগোত্রীয় উদ্ভিদ ইত্যাদির চাষ করা হয়ে থাকে এবং এরপর কর্ষণ দ্বারা সবুজ উদ্ভিদগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এইভাবে এই সবুজ উদ্ভিদগুলো সবুজ সারে পরিণত হয়, যা মাটির নাইট্রোজেন এবং ফসফরাস উর্বরতা বৃদ্ধি করে দেয়। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আমরা যখন মানে চাষ করব, ধরো তার আগেই আমরা এরকম গাছ, এই অতসী বা ঝাড়সি আমরা লাগিয়ে দেবো। হ্যাঁ, লাগিয়ে দিয়ে সেখানে কী করছে, নাইট্রোজেনে সেটা, তারপরে সেই গাছগুলোকে আমরা ওইখানেই মাটিতে মিক্সিং করে দেবো যখন সেই গাছটা মারা যাবে তখন। এবং এই সিমগোত্রীয় উদ্ভিদের কথা বলছি, আমরা গাছ বলছি, সরি গাছ বলা যাবে না, এই সিমগোত্রীয় উদ্ভিদগুলোকে সেখানে আমরা মাটিতে মিক্সিং করে দেবো, তার ফলে নাইট্রোজেন এবং ফসফরাস তার উর্বরতা বৃদ্ধি করে দেবে সেই জমিটাতে। রাসায়নিক সার, তো দেখো রাসায়নিক সার হচ্ছে বাণিজ্যিকভাবে প্রস্তুত উদ্ভিদ পরিপোষক। তো রাসায়নিক সারকটা হচ্ছে কি, বাণিজ্যিকভাবে এটা প্রস্তুত করা হয়েছে উদ্ভিদ পরিপোষক। রাসায়নিক সার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি সরবরাহ করে থাকে, যা উদ্ভিদের সঠিক অঙ্গজ, অর্থাৎ পাতা, শাখা, ফুল এগুলো কী করছে, বৃদ্ধিতে করতে সাহায্য করছে। এবার দেখো, কখনো কখনো অত্যাধিক জলসেচের কারণে রাসায়নিক সার জমি থেকে ধুয়ে বেরিয়ে যায়, এর ফলে কিন্তু জল দূষণও ঘটতে পারে এবং সেই জল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে। এবার আমরা অধ্যায় দেখেছি, অর্থাৎ আগের অধ্যায় আমরা দেখেছি যে জমিতে রাসায়নিক সারের ক্রমাগত ব্যবহার জমির উর্বরতা হ্রাসও করতে পারে। আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে কিন্তু হ্রাসও করতে পারে, এগুলো আপনাদেরকে ধ্যান রাখতে হবে। তারপরে দেখো, জৈব সার হলো সেই চাষবাস পদ্ধতি যেখানে সার, আগাছানাশক, কীটনাশক হিসেবে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার খুবই অল্প মাত্রায় হয় এবং একেবারে হয় না বললেই চলে এই জৈব চাষে। বুঝতে পারছো, এই যে চাষ পদ্ধতির অধিক মাত্রায় জৈব সার, পুনরাবর্তিত খামার বর্জ্য অর্থাৎ খড় পশুদের মলমূত্র ব্যবহৃত। এছাড়া এই চাষ পদ্ধতিতে জৈব সার প্রস্তুতের জন্য নীলাভ, সবুজ শৈবালের মতো সজীব বস্তুর কালচার, শস্য সংরক্ষণের জন্য জৈব কীটনাশক হিসেবে নিম পাতা বা হলুদ ব্যবহার করা হয় এবং এর সাথে উপযুক্ত শস্য চাষ পদ্ধতি, মিশ্র চাষ, ইন্টারক্রপিং, শস্যাবর্তন এগুলো হয়ে থাকে। এবং যে ইন্টারক্রপিং, এটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। জলসেচ, এটা আবার কী জিনিস, তো ভারতবর্ষে অধিকাংশ কৃষি বৃষ্টি নির্ভর, অর্থাৎ বেশিরভাগ অঞ্চলে শস্য উৎপাদনের সাফল্য নির্ভর করছে কিসের উপরে, মৌসুমী বায়ুর উপরে। তো তার জন্য আমরা জলসেচ করে থাকি। জলসেচ জিনিসটা কি, তো জলসেচ হচ্ছে, দেখো ভারতবর্ষে বিভিন্ন ধরনের জল সম্পদ ও অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ জলবায়ু রয়েছে। এই পরিস্থিতিতে জল সম্পদের প্রতুলতার উপর ভিত্তি করে কৃষি জমিতে জল সরবরাহ করার জন্য বিভিন্ন ধরনের জলসেচ পদ্ধতি রয়েছে। এদেরগুলোর মধ্যে রয়েছে কুয়ো বা কূপ, খাল, নদী, জলধারা ইত্যাদি। তো কুয়োটা কি, তো কুয়ো বা কূপ দুই প্রকার হয়, একটা খনন কূপ আর একটা হচ্ছে নলকূপ। তো নিম্নস্থ জলস্তর থেকে জল খননকূপে জমা হয় আর নলকূপ নিম্নস্থ অপেক্ষাকৃত অধিক গভীর জলস্তর থেকে জল তুলে আনে, এগুলো হচ্ছে খাল। এবার কি, তো একটা সাধারণত জলসেচ একটা বিস্তৃত এবং ব্যাপক পদ্ধতি, এটা খালটা কিন্তু বিস্তৃত এবং ব্যাপক পদ্ধতি। নদী থেকে জল উত্তোলন পদ্ধতি, এরকমভাবে আমরা কিন্তু জল সেচ করে থাকি। এবার জলধার থেকেও আমরা করে থাকি, বুঝতে পারছো। এইবারে আমরা কিন্তু এর আগে যাব, তার আগে আমরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এরপরে যেগুলো আছে অবশ্যই আমরা আলোচনা করবো পরের ভিডিওতে, তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো।